হ্যালো ছোট দাদুরা, কেমন আছো তোমরা সবাই? আজকের এই পর্বে আমরা শিখব যে কেন স্ক্যান্ডিয়াম 2+ স্থিতিশীল নয়, স্ক্যান্ডিয়াম 3+ কেন স্থিতিশীল। এবং এই প্রশ্নের উত্তর যদি আমরা বের করতে পারি তাহলে আমরা খুব ইজিলি বের করতে পারবো যে কেন স্ক্যান্ডিয়াম অবস্থান্তর মৌল নয়। অনেকবার প্রশ্ন চলে আসতেছে যে ভাইয়া, স্ক্যান্ডিয়াম 2+ এর মধ্যে তো আবার 3D অরবিটালে একটা ইলেকট্রন থাকে, তাহলে কেন এইটা অবস্থান্তর মৌল হবে না? এটাই আমি আজকে খুঁজে বের করব। এবং আমি এটাও মনে করলাম যে দাদুরা জানতে চায়, এর চেয়ে বেশি ইম্পর্টেন্ট হয়ে যায় দাদুদের জানাতে হবে। এই নামে আরেকটা নতুন সিরিজ আমি শুরু করি, ঠিক আছে? এমন কিছু ইম্পর্টেন্ট টপিক চলে আসতেছে যেগুলা জানা অত্যাবশ্যক তোমাদের জন্য। তো তার জন্য এই লেকচারটা আমি আজকে করলাম। তো খেয়াল করো, এই ক্ষেত্রে কিন্তু আমাদের কেমিস্ট্রিকে ফিল করতে হবে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করার জন্য। যদি তুমি ফিল করতে না পারো তাইলে কিন্তু আমি খুব সহজে এটা তোমাকে বুঝাই ফেলতে পারবো না এই প্রশ্নের উত্তরটা, যে স্ক্যান্ডিয়াম 2+ কেন স্থিতিশীল হয় না। তবে আমি শুরুতেই তোমাদেরকে বলবো, যদি কেমিস্ট্রিকে ফিল করার মানসিকতা নিয়ে এই লেকচারটা দেখতে বসো তাহলে এটা খুব ইজিলি তুমি বুঝতে পারবা, ঠিক আছে? এবং এতটুকু গ্যারান্টি আমি দিব, এই লেকচারটা দেখার পরে তুমি নিজে অনুভব করবা যে হ্যাঁ, আসলেই রসায়নে কিছু জানার আছে, বোঝার আছে এবং ইন্টারেস্টিং কিছু বিষয় আছে। তাহলে চলো শুরু করি। খেয়াল করো, স্ক্যান্ডিয়াম 2+ কেন স্থিতিশীল নয় এর জন্য আমরা একটু এর ইলেকট্রন বিন্যাসটা করি। স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে আমরা দেখতে পাবো 18 পর্যন্ত চলে গেল আর্গন, 3s2 3p6 পর্যন্ত আর্গনের ইলেকট্রন বিন্যাস হয়ে গেছে। খুবই স্টেবল ইলেকট্রন বিন্যাস, মোস্ট স্টেবল আমি যদি বলি নিয়ন এবং আর্গনের। তারপরে আমরা দেখতে পাবো 3d এবং 4s, শক্তি অনুসারে 4s2 হয়, 3d1 হয়। তো আমরা জানি যখন কোনো একটা অ্যাটম ইলেকট্রন ত্যাগ করে তখন অবশ্যই যোজ্যতা স্তর থেকে ইলেকট্রনকে ত্যাগ করবে। তাহলে স্ক্যান্ডিয়াম 2+ এর ক্ষেত্রে আমরা দেখি, স্ক্যান্ডিয়াম 2+ এর ক্ষেত্রে আর্গন 18, তারপরে 3d1, 4s0, ঠিক আছে? এবং এই ইলেকট্রনিক কনফিগারেশনটা কিন্তু স্টেবল না। তারপর আমরা খেয়াল করি স্ক্যান্ডিয়াম 3+, এই জায়গায় হুবহু এটা আর্গনের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করে ফেলে, 3d0, 4s0। আচ্ছা, প্রথমত আমি অ্যান্সার করব যে কেন এটা স্টেবল না, কেন এটা স্টেবল। তারপরে এটা দিয়ে ব্যাখ্যা করব যে কেন স্ক্যান্ডিয়াম অবস্থান্তর হতে পারবে না, ঠিক আছে? তো এটার অ্যান্সার করতে যে প্রথমেই খেয়াল করো, আমরা দেখব আর্গনের পরে আছে পটাশিয়াম। পটাশিয়াম খুব ইজিলি ইলেকট্রন ত্যাগ করে ফেলে, তার যে 4 নম্বরের ইলেকট্রনটা ছিল ইলেকট্রনটা ত্যাগ করে ফেলে। ক্যালসিয়ামের যে ইলেকট্রন দুইটা আছে সেটাও ত্যাগ করে ফেলে। পটাশিয়াম প্লাস এবং ক্যালসিয়াম 2+ ইজিলি তারা তৈরি করে, এটা নিয়ে আমাদের কোনো দ্বিমত নাই। দ্বিমত চলে আসে স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রেই। স্ক্যান্ডিয়াম এই দুইটা খুব ইজিলি ত্যাগ করলো। ইজিলি ত্যাগ করার পরে কেন স্ক্যান্ডিয়াম এই 2+টা স্টেবল হয় না, এই 3d1 নিয়ে স্ক্যান্ডিয়াম কেন থাকে না, এটার ব্যাখ্যাটা শোনো। খেয়াল করে দেখো, ডি ব্লক মৌলের প্রথম মৌলটাই কিন্তু স্ক্যান্ডিয়াম। স্ক্যান্ডিয়াম যেহেতু ডি ব্লকের প্রথম এলিমেন্ট এবং এটা কিন্তু আর্গনের খুবই কাছাকাছি, সেই হিসেবে আমরা দেখতে পাই কি যে 4s এবং 3d এর শক্তির পার্থক্য খুব বেশি না, খুব বেশি কিন্তু না। 3d এর শক্তি 4s থেকে অল্প একটু বেশি। এই দুইটা ইলেকট্রন ত্যাগ করার পরেও সে আর্গনের মতো হতে পারে না। কিন্তু স্ক্যান্ডিয়াম যেহেতু আর্গনের খুবই কাছাকাছি, তাই সে চাইবে আর্গনের মতো হয়ে যেতে। তো খেয়াল করে দেখো, এই 4s এর দুটো ইলেকট্রন ত্যাগ করার পরেও কিন্তু স্ক্যান্ডিয়াম আর্গনের মতো হতে পারে না, তাকে 3d এর এই ইলেকট্রনটাও ত্যাগ করতে হয়। যখনই ত্যাগ করে তখন এত স্টেবল, এত সুস্থিতিশীল, এত স্থিতিশীল একটা কনফরমেশন পায়, ইলেকট্রনিক কনফিগারেশন পায়, যে সে এবার বলে আমি অনেক আরামে আছি। তো এই জন্য দেখা যায় যখনই 4s থেকে যখন দুটো ইলেকট্রন বের হয়ে যায় তখন খুব ইজিলি ডি থেকেও ইলেকট্রনটা বের হয়ে যায়, এবং এটার জন্য আমাদের খুব একটা কিছু করা লাগে না। আমরা যখন অল্প একটু তাপ দিব বা রিঅ্যাকশন কন্ডিশন তৈরি করব, 4s থেকে দুটো ইলেকট্রন বের হয়ে গেল, অটোমেটিক এই দুটার সাথে সাথে 3dও বের হয়ে যায়। অবস্থা এমন হলো যে বড় দুই ভাই বের হয়ে গেছে, ছোট ভাইও তাদের হাত ধরে ধরে বের হয়ে গেল। বুঝা গেল? বড় দুই ভাই বের হয়েছে, সাথে সাথে ছোট ভাইটাও বড় দুই ভাইয়ের হাত ধরে বের হয়ে গেল। ব্যাপারটা এরকমই। তো ছোট ভাই যখন একা একা এখানে বসে থাকবে সে কখনোই মানসিক শান্তি পাবে না, সে বের হয়ে যাবে,
খুব আরামসে এইবার স্ক্যান্ডিয়াম বলবে এইবার তো আমি আর্গনের মতো হয়ে গেছি, এইবার সে স্টেবল হবে। বোঝা গেল? তো আর্গনের মতো ইলেকট্রন প্রাপ্তির জন্যই কিন্তু স্ক্যান্ডিয়াম ডি উপস্তরের ইলেকট্রনটাও ত্যাগ করে। আচ্ছা, তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে এই ডি অরবিটালে আর কোনো ইলেকট্রন নাই, পুরা ফাঁকা। এই জন্যই আমরা বলি তার স্থিতিশীল ইলেকট্রনিক কাঠামোতে ডি অরবিটাল পুরা ফাঁকা, এই জন্য সে অবস্থান্তর না। তাহলে আমি যদি অবস্থান্তরের ডেফিনিশনটা বলে দিই, যে সমস্ত ডি ব্লক মৌল অন্তত এমন একটি সুস্থিত আয়ন গঠন করে, এই অবস্থান্তর হওয়ার সব থেকে বড় যে শর্ত সেটাই হচ্ছে স্টেবল আয়ন হইতে হবে। অন্তত এমন একটা, এক বা একাধিক আয়ন তৈরি করতে পারে, কিন্তু এই আয়নগুলোকে কি হইতে হবে? স্টেবল হইতে হবে। কারণ স্টেবল না হইলে তো সেইভাবে যৌগ গঠন করবে না। স্টেবল হওয়ার পরেই সে একটা যৌগ গঠন করবে এবং সেই স্টেবল অবস্থায় সে ডি অরবিটালের মধ্যে সেই ইলেকট্রনকে ধারণ করবে। এই ইলেকট্রন ধারণ করার ফলে যদি বেজোড় সংখ্যক ইলেকট্রন থাকে ডি অরবিটালের মধ্যে, তাইলেই কিন্তু অবস্থান্তরের বৈশিষ্ট্যগুলোকে সে একটা একটা করে প্রকাশ করতে থাকবে। তো আশা করি তোমরা এই ব্যাখ্যাটা একদম কমপ্লিটলি বুঝতে পারছো। তো এই রিলেটেড যদি প্রশ্ন থাকে, এই প্রশ্নগুলো করতে তোমরা কখনোই হেজিটেট করবা না। এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা কিন্তু অবশ্যই প্রশ্নগুলো করবা। তো ইনশাল্লাহ এরপরের লেকচারে আবারও দেখা হয়ে যাবে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।